আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে কিছু বোমা হামলা করলো, বড় বড় স্থাপনার উপরে বোমা হামলা করলো এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। হত্যা করার পর একজন দুইজন মির্জাফর, যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল, তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে ভেনেজুয়েলা থেকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি, তুলেছেন কিনা এখনো সেটি জানা যায়নি। তাহলে খেয়াল করে দেখেন, বড় একটি রাষ্ট্র আমেরিকা, সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে, মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায়। এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায়? আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন। যখন খ্রিস্টান ধর্ম এসছে, খ্রিস্টান পাদ্রীরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সেই সব দেশ দখল করেছে। যখন মুসলমান ধর্ম এসছে, মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে, সেই সব দেশের রাজাকে হত্যা করেছে। কখনো মুসলিম, কখনো হিন্দু, কখনো বুদ্ধিজম, কখনো নানান ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য একসময় যুদ্ধ হয়েছে। এর আগে যখন ধর্ম বিষয় ছিল না, তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে, বিভিন্ন রাজত্ব দখল হয়েছে, বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে। এই সাম্রাজ্য দখল, এত ধর্ম পৃথিবীতে আসার পর, এত শিক্ষা পৃথিবীতে আসার পর, জাতিসংঘ আসার পর, নীতি আসার পর, মানবাধিকার কমিশন আসার পর, এখনো যদি মাইট ইজ রাইট হয়, অর্থাৎ যার জোর আছে মুল্লুকটা তারই হবে হয়, তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত। জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রের যে সংবিধান, এই রাষ্ট্রের যে চার্টার, সেটা অনুসারী কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা, বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা, এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয়। আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ, যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোথায়? বাংলাদেশকে নিয়ে যিনি 500 পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, মিস্টার তুর্ক, তিনি কোথায়? তিনি কি এখনো ঘুমিয়ে আছেন, নাকি তিনি দিবাস্বপ্নে দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন? এখন আমেরিকার বল আছে বলে, শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে। এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু ভারত বিরোধীদেরকে দিয়ে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশে যুদ্ধ করেছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায়, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায়, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যারা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায়, তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ, তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন? জাতিসংঘ তখন কি করবে? জাতিসংঘ তখন কি বলবে? দেখেন, খেয়াল করে, ভেনেজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি। নিকোলাস মাদুরো কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করেনি, না কাজে না কথায়। তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সশরীরে তুলে নিয়ে এসছেন, তুলে এনে তাকে বন্দি করেছেন। এখন তার বিচার হচ্ছে। বিচারটা কিসের ভিত্তিতে হবে?
তিনি মাদক চোরা কারবার হিসেবে বিচার করবে। আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে, দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে ভোগোতা, কলম্বিয়া। সেই কলম্বিয়ার চাইতে 10 ভাগের 1 ভাগ মাদকও ভেনেজুয়েলাতে নাই। তারপরে যদি আপনি ভেনেজুয়েলার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন, সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো, যেটি আমেরিকার প্রতিবেশী। এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে? এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয়। তার দেশেও ডক্টর ইউনূসের মতো এক কালপিটকে তৈরি করেছে, মাছুদা, যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে। এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে। এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে, আমেরিকার কথা মতো চলতে হবে। তাদের কথা মতো যদি না চলে, সেই মাসুদাকে এনে এখানে বসাবেন। তিনি এই ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য, রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি, মানে তার রিলেশনশিপটা, তার যে অবস্থানটা কি। মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতেই কিন্তু মীর জাফরের জন্ম হয়। মীর জাফররা যুগে যুগে আসে, ভবিষ্যতেও আসবে। এই মীর জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা লুণ্ঠিত করা হয়। এই মীর জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয়। ডক্টর ইউনূস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল, আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল, যেভাবে করিডোরটি দিয়ে দিল, ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো। আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে, আমেরিকা এখন পোর্টে যেতে পারবে, আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে। আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না। তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো কে হতে যাচ্ছে? এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে, নাকি অন্য কাউকে দিয়ে সে নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে? আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের 4,000 কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার। এই ভারতীয় বর্ডারে 7টি ভারতের অঙ্গরাজ্য রয়েছে। আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায়, ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায়, ততভাবেই এই ডক্টর ইউনূস চিন্তা করছে। এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে, রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে, ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে, আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশের তুলনায় আমেরিকার চাইতেও ইন্ডিয়া শক্তিশালী। তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা। এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন, ভারতে খেলতে যাবে না বলে যে আস্ফালন, এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন? নিশ্চয়ই খুনের মামলায়, নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধের মামলায়। কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইউনূস সেটাকে মওকুফ করে দিয়েছেন। 4,000 আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায়ে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু অবাক হবেন না। ভালো থাকবেন। ফের অশান্ত হয়ে উঠলো পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে মুর্শিদাবাদ সীমান্ত থেকে 3 জন বাংলাদেশি চোরাচালানকারী ভারতে ঢোকার চেষ্টা করেন। বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে সাবধান করে, কিন্তু এখন সীমান্তে এক অদ্ভুত প্রবণতা দেখা গেছে যে বিএসএফ যখনই এদেরকে আটকানোর চেষ্টা করেছে, এরাও পাল্টা পাথর, ইট এবং ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়েছে।
আমরা কিছুদিন আগে মালদাতেও এই ধরনের একটি ঘটনা দেখেছিলাম, যেখানে বিএসএফ এর এক আধিকারিকের মৃত্যু হয়েছিল। আজকে যখন বিএসএফ কে পাল্টা আক্রমণের চেষ্টা করা হয় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষ থেকে, তখন সীমান্তে গুলি চালায় বিএসএফ, এবং বিএসএফ এর গুলি কার্যত এদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলে, এবং দুজন কিন্তু বাংলাদেশে ফের পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়ে যান এক ব্যক্তি। এই তিনজনের নাম হলো মনিরুল আলী, রমজান আলী এবং রবিউল ইসলাম। বিএসএফ এর গুলিতে রবিউল ইসলাম ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে আর পারেননি, ফলে বিএসএফ তাদেরকে পাকড়াও করে ফেলে। এই ব্যক্তির মৃগী রোগ ছিল এবং বিএসএফ যখন তাকে কাস্টাডিতে নেন, বিএসএফ এর কাস্টাডিতেই তার মৃত্যু হয়, কিছুটা হঠাৎ করেই। পরবর্তীকালে বিএসএফ বিজিবি পতাকা মিটিং করা হয় এবং এনার মৃতদেহ বাংলাদেশি যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ এর পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এরা চোরাচালানকারীর উদ্দেশ্যে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছে। ইন্টারেস্টিং বিষয় হলো কোন জায়গা থেকে তারা বারবার ঢোকার চেষ্টা করছে, এবং বারবার ঘুরে ফিরে এই মুর্শিদাবাদ এবং চাপাই নবাবগঞ্জ এরিয়ার নাম কিন্তু সামনে আসছে। বেশি দিন পিছনে যেতে হবে না, আপনি 2 মাস পিছনে যান। অক্টোবরের শেষ দিকে এই চাপাই নবাবগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছিল যা আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনামে কিন্তু স্থান পেয়েছিল। এখানেই কিন্তু হাফিজ সঈদ তার কিন্তু প্রধান সহযোগী রেইকি করে যায়, এবং বাংলাদেশের রাজশাহী সহ একাধিক জায়গায় এই হাফিজ সঈদের প্রধান সহযোগী এসে বিভিন্ন রকম জায়গায় বক্তৃতা দেয়, এবং একটি বক্তৃতাতে কাশ্মীর প্রসঙ্গ কিন্তু অবতারণা তিনি করেন, যা কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তথ্য বলছে এই মুর্শিদাবাদ থেকে চাপাই নবাবগঞ্জ এই জায়গাটির ডিস্টেন্স অত্যন্ত কম, এবং সেখানে এই লস্করি তৈবার অন্যতম কমান্ডার কেন রেইকি করেছিলেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দিল্লি বিস্ফোরণে আমরা কিন্তু মুর্শিদাবাদের এই সীমান্তের খবরই সামনে পেয়েছিলাম, যেখানে এক বিস্ফোরক ঢোকানোর মতো তথ্য ভারতের গোয়েন্দারা কিন্তু উদ্ধার করেছিলেন। আর আজকেও দেখুন সেই মুর্শিদাবাদ এবং চাপাই নবাবগঞ্জ জায়গা ঠিক যেখান থেকে চোরাচালানকারীরা ফের ভারতে ঢোকার চেষ্টাটি করলেন। অর্থাৎ চোরাচালানকারীরা জানেন কোথা থেকে ঢুকতে হবে, কোন জায়গায় একটু ফাঁক পাওয়া যায় এবং কোন জায়গায় কাঁটাতার নেই। কিন্তু বিএসএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই সন্ত্রাসকে আটকে দিয়েছে। বিএসএফ এর কাস্টাডিতে একজন মারা গেছেন এবং দুজন পালিয়ে গেছেন, যা কিন্তু আলটিমেটলি এই ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে সংঘর্ষ সেখানে ভারতকেই চালকের আসনে বসিয়ে দেয়। অর্থাৎ মোহাম্মদ ইউনূস দিনের পর দিন যেভাবে অনুপ্রবেশ সমস্যা নেই বলে দাবি করছেন, আজকে যারা পালিয়ে গেলেন তারা কিন্তু আলটিমেটলি মোহাম্মদ ইউনূসের মুখেই ঝামাটি ঘষে দিলেন, এবং অনুপ্রবেশ তত্ত্ব, দিনের পর দিন চোরাচালানকারী তত্ত্ব বিএসএফ পতাকা বৈঠকে খুব সহজে বিজেপির কাছে এস্টাবলিশ করে দিল। এবং বিজেপিকে কিন্তু কড়া হুঁশিয়ারি বিএসএফ এর পক্ষ থেকেও দেওয়া হয়েছে যে কেন দিনের পর দিন এই সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। বিজেপি কোথায়? তারা তো ভারত সীমান্ত অব্দি পৌঁছাতেই পারতো না যদি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ একটু তৎপরতা দেখাতো। তারা কথায় কথায় সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, বিএসএফ এর কোনো দাবি তারা মানবে না, বিএসএফ এর দাদাগিরি তারা সহ্য করবে না, এই সংক্রান্ত স্লোগান, এই সংক্রান্ত কথাবার্তা বলে থাকেন। কিন্তু আলটিমেটলি বাস্তবের ময়দানে কাজের বেলায় তারা যে কতটা অপদার্থ তা কিন্তু বারবার এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পাশাপাশি আরো একটা বিষয়কে আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতেই হবে। সীমান্তে কাঁটাতার। মুর্শিদাবাদের এই জায়গাটি অরক্ষিত এবং কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে রাজ্য টাকা নিয়েও কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দিচ্ছে না, এবং এই পুরো বিষয়টি কলকাতা হাইকোর্টেও বিচারাধীন। কিন্তু তথ্য কি বলছে আপনাদের একটু সকলে জানা উচিত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের টোটাল দৈর্ঘ্য হলো 2216 কিলোমিটার। এর মধ্যে 1647.696 কিলোমিটার কাঁটাতার দেওয়া সম্ভব হয়ে গেছে। বাকি পড়ে রইল 596 কিলোমিটার। এই 596 কিলোমিটারের মধ্যে 456.224 কিলোমিটার জায়গা স্থলভাগ, বাকিটি জলভাগ
বিভিন্ন পর্বত সংকুল জায়গা, এবড়ো খেবড়ো জায়গা, যেগুলো কাঁটাতার দেওয়ার মতো পরিস্থিতি নেই, এটা বাস্তব। কিন্তু খুব সহজে ওই জায়গাগুলো এতটাই মানে ভঙ্গুর যে অনুপ্রবেশকারীরা ওইখান দিয়ে আসার জায়গা খুব একটা খুঁজে পান না বা পাবেন না। এই যে 456.224 কিলোমিটার জমি আছে, এর মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র 77.935 কিলোমিটার জমি। বাকি পড়ে রইল 378.289 কিলোমিটার জায়গা। অর্থাৎ 378 কিলোমিটার জায়গায় এখনো কাঁটাতার নেই, এটা বুঝতে হবে। এই 378 কিলোমিটার জায়গার মধ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী সরকার বলছে 148.971 কিলোমিটার জমি এখনো রাজ্য সরকার কেন্দ্রের হাতে তুলে দেয়নি। অর্থাৎ 150 কিলোমিটার জায়গা এখনো অরক্ষিত আছে, রাজ্য জমি দেয়নি বলে। বিষয়টি আরো আছে, আপনারা শেষ অবধি শুনুন, তাহলে টোটাল সামারাইজ করতে পারবেন এবং বুঝবেন কিভাবে জেনে শুনে আমরা জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলেখেলা খেলছি, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। আমি যদি ধরেও নিই এখন এই 150 কিলোমিটার জায়গা জমি জটে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় যে 150 কিলোমিটার জমিকে সুরক্ষিত করার দায়িত্ব কি বিএসএফ, অবশ্যই আছে, কিন্তু বিএসএফ এর পক্ষে কি সম্ভব? কতজন বিএসএফ আধিকারিকদের ওই জায়গায় ডিপ্লয় করলে এই জায়গাটিতে কাঁটাতারের ক্ষতিপূরণ করা সম্ভব? জানি না। ফলে যে সকল রাজ্য রাজনীতির নেতারা বিএসএফ এর দিকে আঙুল তোলেন, তাদের বুঝতে হবে বিএসএফ ও মানুষ, বিএসএফ কোনো শক্তিমান নন যে 150 কিলোমিটার জায়গা কাঁটাতার নেই, তারা পাশাপাশি দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের আটকে দেবে। এবং এত বিএসএফ আধিকারিক ভারতের আছে নাকি, সেটাও একটা বড় প্রশ্ন। এই যে 148.971 কিলোমিটার জমি রাজ্য সরকার দেয়নি বলছে, এর বাইরেও আরো 229.318 জমি আছে যেগুলো নানা জটে কেন্দ্রীয় সরকার পায়নি। কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি জানিয়েছে এই যে টোটাল জমি, যে জমিটি রাজ্যের অধীনে পড়ে, তার মধ্যে 181.635 কিলোমিটার জমির টাকা কেন্দ্র অলরেডি রাজ্যকে দিয়ে দিয়েছে এবং কেন্দ্র অভিযোগ করছে যে রাজ্য সে টাকা নিয়ে এখনো জমি দেয়নি। পরবর্তীকালে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য আটকে আছে 31.019 কিলোমিটার জমি। এবার রাজ্যের মন্ত্রীরা কবে অনুমোদন দেবেন, কবে তারা মনে করবেন যে কাঁটাতার দেওয়া আশু কর্তব্য, কাঁটাতার না দিলে জাতীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, ততদিন অপেক্ষা করে থাকতে হবে। বেসিক্যালি সেটাই বোঝা যাচ্ছে। পাশাপাশি রাজ্য মূল্যায়নই করেনি এখনো 7.085 কিলোমিটার জমি। অর্থাৎ টোটাল যদি পুরো বিষয়টি সামারাইজ করেন তাহলে দেখতে পাবেন এখনো প্রায় 200 কিলোমিটারের বেশি জমি রাজ্য এবং কেন্দ্রের এই জটিলতায় কাঁটাতার দেওয়ার মতো জায়গায় পৌঁছয়নি। কবে পৌঁছবে কেউ জানে না। কলকাতা হাইকোর্ট অব্দি পুরো বিষয়টি গেছে এবং আমার খারাপ লাগার জায়গা হলো এমন একটা বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা মোকদ্দমা হচ্ছে যে বিষয়টি কলকাতা হাইকোর্ট অব্দি যাওয়া উচিতই নয়, কারণ জাতীয় সুরক্ষার থেকে বড় স্বার্থ আমাদের রাজ্য বা কেন্দ্র কারোর হতে পারে না, রাজনৈতিক নেতাদেরও হতে পারে না, সাধারণ মানুষেরও হতে পারে না, ভারতবাসীরও হতে পারে না। ফলে সমস্ত কিছুকে রাজনৈতিক উপাদান বানিয়ে পুরো বিষয়টিকে ঘেঁটে দেওয়ার পরিকল্পনা এই রাজ্যে বহু ক্ষেত্রে আমরা দেখেছি। এখন এমন একটা বিষয়কে কেন্দ্র করে এই পুরো বিষয়টি দেখলাম, মানে এই জটিলতাটি দেখলাম, যা আনএক্সপেক্টেড, খারাপ লাগার বিষয়ও কিন্তু অবশ্যই। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে কেন্দ্র টাকা দেয়নি এখনো 9.579 কিলোমিটার জায়গার। এবার 9 কিলোমিটার জায়গার টাকা কেন্দ্র এখনো দেয়নি, যে জায়গার টাকা তারা দিয়েছেন সেই জায়গা জমি পাননি, ফলে 9 কিলোমিটার নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না। আর দেখুন এই ম্যাক্সিমাম যে জায়গায় কাঁটাতার দেওয়া হয়নি সেই জায়গার অধিকাংশ জায়গা কিন্তু মুর্শিদাবাদ, মালদা ওই দুটো জেলার মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ সেই মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে। মুর্শিদাবাদের অপর প্রান্তে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এবং সেখান থেকে অনুপ্রবেশকারীরা ফের ঢোকার চেষ্টা করলো। বিএসএফ তৎপরতার সঙ্গে আটকালো বটে, কিন্তু লং টার্ম বেনিফিটের জায়গায় আসলে যে পুরো বিষয়টি যাচ্ছে না তা কিন্তু সহজেই অনুমেয়, এবং পুরো বিষয়টি ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টিগ্রিটির ক্ষেত্রেও বড় সড় বিপদ ডেকে আনছে প্রতিনিয়ত। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে